ভারতের শিল্প ও সংস্কৃতির ঐতিহ্য এতই বিশাল আর বৈচিত্র্যময় যে প্রথম দেখায় যে কেউই চমকে যেতে পারে। শত শত বছরের ইতিহাস, অসংখ্য রীতিনীতি আর শিল্পের হাজারো রূপ সব মিলিয়ে এই বিশাল বিষয়টিকে বোঝা বেশ কঠিন মনে হতে পারে। কিন্তু চিন্তার কিছু নেই, এই বিশাল ইতিহাসকে সহজে বোঝার জন্য কিছু চমৎকার চাক্ষুষ বা ভিজুয়াল কৌশল ব্যবহার করা যেতে পারে। আজকের এই ব্যাখ্যামূলক আলোচনায় আমরা ঠিক সেটাই করব। আমরা শিল্পের এই ভাষাগুলো এমনভাবে ডিকোড করব যাতে করে ভারতের ইতিহাস চোখের সামনে একেবারে জলের মতো স্পষ্ট হয়ে ওঠে। আচ্ছা, চলুন একদম মূল বিষয়ে ঢোকা যাক। কখনো কি কোনো ভারতীয় মন্দিরের ছাদের দিকে তাকিয়ে মনে এই প্রশ্নটা এসেছে যে কেন বিভিন্ন অঞ্চলে মন্দিরের ছাদের আকার এক এক রকম হয়? বিশ্বাস করতে কষ্ট হলেও সত্যি যে শুধু একটা মন্দিরের ছাদের আকার দেখেই বলে দেওয়া সম্ভব মন্দিরটি ঠিক কোন অঞ্চলে অবস্থিত। এটা সত্যি অবাক করার মতো একটা ব্যাপার যে কিভাবে ইতিহাস আর ভূগোল আমাদের চোখের সামনে একদম প্রকাশ্যে লুকিয়ে থাকে। এই পুরো বিষয়টাকে একদম সহজে বোঝার জন্য আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে ভারতের ঐতিহ্য ডিকোড করার প্রাথমিক ধারণা, এরপর পাথরে খোদাই করা মানচিত্র, তারপর ৮টি ধ্রুপদী নৃত্য, ধ্বনি ও রং, এবং সব শেষে এক প্রাণবন্ত ক্যানভাস। এই ধাপগুলো অনুসরণ করলে পুরো বিষয়টা খুব সহজেই বোঝা যাবে। প্রথমেই আসা যাক পাথরে খোদাই করা মানচিত্র অর্থাৎ মন্দির স্থাপত্যের কথায়। এই বিশাল স্থাপত্যগুলোকে কেবল সাধারণ কোনো ভবন হিসেবে ভাবলে চলবে না, এগুলোকে সরাসরি পাথরে খোদাই করা ভারতের একটা আস্ত ভৌগোলিক মানচিত্র হিসেবে কল্পনা করা যেতে পারে। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা হলো এই চমৎকার ভৌগোলিক বৈপরীত্য। ভারতের উত্তরের দিকে তাকালে দেখা যাবে নাগারা স্টাইলের মন্দির, যেগুলো মূলত মৌচাক আকৃতির টাওয়ার বা চূড়ার জন্য দারুণ বিখ্যাত। কিন্তু যেই আমরা ক্রমশ দক্ষিণের দিকে যাব, পুরো দৃশ্যপট একদম পাল্টে যায়। দক্ষিণাঞ্চলে দেখা যায় দ্রাবিড় স্টাইল, যেখানে মন্দিরগুলোকে আর মৌচাকের মতো লাগে না, বরং মনে হয় যেন বিশাল রাজকীয় সব ধাপযুক্ত পিরামিড। এখন প্রশ্ন আসতে পারে, উত্তরের মৌচাক আর দক্ষিণের পিরামিড এই দুয়ের মাঝখানের অঞ্চলে কি আছে? ঠিক এখানেই দেখা মেলে ভেসারা স্টাইলের। এটা আসলে একটা অপূর্ব আর্কিটেকচারাল হাইব্রিড, যা উত্তরের নাগারা এবং দক্ষিণের দ্রাবিড় এই দুই স্টাইলের উপাদানগুলোকে চমৎকারভাবে এক সুতোয় গাঁথে। এই আকারগুলো একবার চিনে ফেললে মনে হবে যেন ওই নির্দিষ্ট অঞ্চলের ইতিহাস নিজেই কথা বলতে শুরু করেছে। এবার পরের অধ্যায় ৮টি ধ্রুপদী নৃত্য, যেখানে মানুষের শারীরিক ভঙ্গিই হল গল্প বলার মাধ্যম। স্থির পাথরের কাঠিন্য থেকে বেরিয়ে এবার একটু মানুষের শরীরের সাবলীল ছন্দের দিকে নজর দেয়া যাক। ভারতে ধ্রুপদী নৃত্যের ঐতিহ্য মনে রাখার একটা খুব সহজ ট্রিক আছে, শুধু ৮ সংখ্যাটা মাথায় রাখলেই হবে। এই ৮টি ধ্রুপদী নৃত্যকে অতীতের সাথে বর্তমানের সংযোগ স্থাপনের একটা জীবন্ত সেতু হিসেবে ভাবা যেতে পারে, যা আমাদের বিশাল ইতিহাসের এক অনন্য ধারক ও বাহক। কিন্তু একজন দর্শক হিসেবে কিভাবে নাচের এই ভিজুয়াল ভাষাটা পড়া যায়? ব্যাপারটা আসলে খুব সাধারণ। মূলত ৩টে বিষয়ের দিকে লক্ষ্য রাখতে হয়: নির্দিষ্ট হাতের মুদ্রা, অত্যন্ত অর্থবহ ও প্রাণবন্ত সব মুখের অভিব্যক্তি, আর একটা সম্পূর্ণ গল্প বলার জন্য ছন্দময় পায়ের কাজ। এই ঐতিহ্যবাহী নাচগুলো কিন্তু স্রেফ কোনো মঞ্চের পারফরমেন্স নয়, বরং এগুলো হলো আক্ষরিক অর্থেই শ্বাসপ্রশ্বাস নেওয়া জীবন্ত ইতিহাস, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে গল্প বলে আসছে। চলে আসছি তৃতীয় অধ্যায়ে, ধ্বনি এবং রং, শিল্পের মাধ্যমে দৈনন্দিন জীবন। এতক্ষণ তো আমরা বেশ কাঠামোগত এবং সুশৃঙ্খল ধ্রুপদী নৃত্য নিয়ে কথা বললাম। এবার একটু স্থানীয় সুর, রং আর তুলির আঁচড়ের প্রাণবন্ত জগতে ঢোকা যাক। এখানকার সবচেয়ে বড় চমকটা হলো শিল্প কিভাবে একেবারে সাধারণ জীবনের সাথে মিশে থাকে। খেয়াল করলেই দেখা যায় স্থানীয় উপভাষা বা ডায়ালেক্ট পরিবর্তনের সাথে সাথে লোকসঙ্গীতের সুরগুলো কেমন নিজেদের মতো করে পাল্টে গিয়ে নতুন রূপ নেয়। অন্যদিকে ঐতিহ্যবাহী চিত্রকর্মগুলো দৈনন্দিন জীবনের অসাধারণ সব খুঁটিনাটি একদম নিখুঁতভাবে ফ্রেমবন্দি করে রাখে। বলা হয়ে থাকে, এই শিল্প মাধ্যমগুলোর সাহায্যে আমরা আক্ষরিক অর্থে মানুষের ইতিহাস দেখতে পাই। এই শব্দ আর রঙগুলো কিন্তু ইতিহাসের এক একটা সুতো। এগুলোর সাহায্যে শতাব্দীর পর শতাব্দী ধরে সাধারণ মানুষের ইতিহাস, তাদের বেঁচে থাকার সংগ্রাম আর আনন্দ উদযাপনগুলোকে খুব কাছ থেকে অনুভব করা যায়।
এবার শেষ অধ্যায়, এক প্রাণবন্ত ক্যানভাস, যেখানে সব ঐতিহ্য এক সুতোয় বাঁধা পড়ে। এতক্ষণ ধরে আমরা যে স্থাপত্য, ধ্রুপদী নৃত্য, সঙ্গীত আর চিত্রকর্ম নিয়ে আলোচনা করলাম, এবার সেগুলোকে এক করে একটা পূর্ণাঙ্গ গল্প তৈরি করার পালা। আজকের এই ব্যাখ্যামূলক আলোচনার মূল সারমর্মটা কিন্তু খুবই সহজ। এই ভিজুয়াল ডিকোডার বা শৈল্পিক কৌশলগুলো, যেমন মন্দিরের ছাদের আকার বা নৃত্যের নির্দিষ্ট কোনো মুদ্রা, এগুলো ব্যবহার করলে ভারতের এই বিশাল এবং আপাতদৃষ্টিতে জটিল ইতিহাস অবিশ্বাস্য রকমের পরিষ্কার হয়ে যায়। এই কৌশলগুলো একটা বিশাল ঐতিহ্যকে খুব সহজে বোধগম্য এবং প্রাণবন্ত একটা গল্পে রূপান্তরিত করে। আলোচনাটা শেষ করার আগে একটা চিন্তার খোরাক দেয়া যাক। এতক্ষণ যা কিছু দেখা হলো তার মধ্যে কোন মন্দিরের স্থাপত্যশৈলী অথবা কোন ছন্দময় নৃত্যশৈলীটা মনে সবচেয়ে গভীর দাগ কেটেছে? এই প্রশ্নটা নিয়ে কিন্তু একটু ভাবাই যেতে পারে। ঐতিহ্যবাহী এই শিল্পগুলোর বিশাল জগতে এটা কেবল একটা শুরু মাত্র। আশা করা যায় আজকের এই বিশ্লেষণটি এই বিষয়গুলো নিয়ে আরও গভীরে যাওয়ার একটা সুন্দর আগ্রহ জাগিয়ে তুলবে।